কিন্তু তোমার এইচএসসি এর প্রিপারেশন নিতে গেলে শুধু একটা বই ফলো করলে 100% প্রিপারেশন হয় না, এর আগেও বলছি। এজন্য কম্বাইন করে সকল বইয়ের ইনফরমেশনগুলো একটু পড়তে হয়। এজন্য এ টু জেড সমগোত্র শ্রেণী এবং কার্যকরীমূলক থেকে যা কিছু আসবে এইচএসসি তে এবং সামনে যে অ্যাডমিশন টেস্ট দিবা সবকিছুই আজকে ডিটেইলস এখানে দেখাবো, সমগোত্র শ্রেণী এবং কার্যকরীমূলক রিলেটেড। আর জৈব রসায়নের ডিপ লেভেলে প্রবেশ করতে গেলে আগে অবশ্যই তোমাকে কার্যকরীমূলক এবং সমগোত্র শ্রেণী সম্পর্কে ডিটেইলস আইডিয়া নিয়ে তারপরে শুরু করতে হবে। এজন্য একটু ডিটেইলস আমরা দেখবো এগুলা। প্রথমে আসে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, এখানে দেখো অনেক বড় একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, কারণ জ্ঞানমূলক কোশ্চেনে আসলে তো তোমাকে লিখতে হবে। এখন মুখস্থ করবাটা কিভাবে? দেখো এখানে বেশ কিছু কি পয়েন্ট আছে, এই কি পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। বলতে পারো এখানে তোমার 3টা কি পয়েন্ট আছে। কি পয়েন্টগুলো কি কি দেখো, একই প্রকারের মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহকে এদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা মানে। এই একটা পয়েন্ট, আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা মানে, অর্থাৎ তাদের অণুর মধ্যে কার্বন পরমাণুর সংখ্যার ক্রম বৃদ্ধি অনুসারে পরপর সাজাতে হবে। যেমন তুমি অ্যালকেনের প্রথম সদস্য কি মিথেন, মিথেনের পরবর্তী সদস্য ইথেন, তাহলে কি হচ্ছে কার্বন সংখ্যা বাড়তেছে না? মিথেনে কার্বন সংখ্যা একটা, ইথেনে কার্বন সংখ্যা দুইটা, এর পরবর্তীতে প্রোপেন কার্বন সংখ্যা তিনটা। তো সেটাই কিন্তু এখানে বলছে, মিথেনের আণবিক ভর যা তার থেকে ইথেনের বেশি, ইথেনের থেকে কি প্রোপেনের বেশি, সেটাই বলছে আণবিক ভর আস্তে আস্তে বাড়বে এবং এদেরকে পরপর সাজাতে হবে। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধি ক্রমে সারিবদ্ধ করে বা কার্বন পরমাণু সমূহ সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে পরপর সাজিয়ে যে সারি পাওয়া যায়, তাতে যদি পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, এই হচ্ছে 2 নম্বর পয়েন্ট, মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগগুলোর একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই সারিকেই তুমি হোমোলোগাস সিরিজ বা সমগোত্র শ্রেণী বলবা। তাহলে এখানে মেইন পয়েন্ট কিন্তু 3টা। এই তুমি ক্রমবর্ধমান আণবিক ভরের ক্রম অনুসারে সাজাতে হবে, পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য হতে হবে এবং একটা সাধারণ সংকেত থাকতে হবে। এই 3টা কি পয়েন্ট থাকা লাগবে সমগোত্র শ্রেণীর তুমি সংজ্ঞা যেটা লিখবে সেটার মধ্যে। 3টা আশা করি বুঝতে পারছো। সাধারণ সংকেত বলতে কি, তুমি অ্যালকিনের কথা চিন্তা করো দ্বিবন্ধন, অ্যালকাইনের কথা চিন্তা করো ত্রিবন্ধন, অ্যালকোহলে OH, অ্যালডিহাইডে CHO, এগুলা। এই সমগোত্র শ্রেণীর সংজ্ঞাটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। এখন আসো, সমগোত্র শ্রেণীর কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের পরে কি কি পড়তে হবে আমরা সেগুলো দেখব। এখানে বেশ কতগুলো দেওয়া আছে, 5টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো একটু ডিটেলস জানতে হবে। প্রথমে দেখো, আমরা সবার আগে যেটা বলি, এদের একটা কমন সংকেত থাকতে হবে, একটা সাধারণ সংকেত থাকতে হবে। যেমন তুমি অ্যালকোহলের কথা চিন্তা করো, সব অ্যালকোহলে OH মূলক থাকে। মেইন পয়েন্ট হচ্ছে দুইটার মধ্যে আমাদের বন্ড CH2 এর পার্থক্য থাকতে হবে। এখন এইখান থেকে MCQ তোমার দিয়ে দেয় যে পাশাপাশি বা সমগোত্রী শ্রেণীর মধ্যে কত আণবিক ভরের পার্থক্য থাকে। তো তুমি এই মিথিলিন মূলকের আণবিক ভরটা বলো, কার্বন কত 12 আর 2 14, তাই পাশাপাশি আণবিক ভর 14 এককের পার্থক্য থাকে, হাইড্রোজেনের 2 আর কার্বন 12, এটা আসতে পারে। তাহলে এটা গেল প্রথমে তোমার সাধারণ সংকেত, তারপরে এই মিথিলিন মূলক, এরপর একটা কার্যকরী মূলক থাকতে হবে। এই কার্যকরী মূলকটা কি, এই যে তুমি অ্যালকোহল বলতেছো, অ্যালকোহলের যে বন্ড OH এটাই তো কার্যকরী মূলক, এই কার্যকরী মূলক থাকতে হবে এবং এদেরকে একটা কমন পদ্ধতি দিয়ে উৎপন্ন করা যাবে। যেমন সকল অ্যালকেনকে, সেটা অ্যারোমেটিক হোক অ্যালোফেটিক হোক, তুমি সোডালাইম পদ্ধতিতে উৎপন্ন করতে পারো। এখানে যেহেতু সব অ্যালকোহল দিয়ে বুঝাইছে, তুমি এখানে অ্যালকোহলটা দিয়ে বলতে পারো যে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড বলতেছি, হ্যালো ফর্ম থেকে, এটা কি একটা হ্যালো ফর্ম আমরা পড়বে এগুলা, এটা হচ্ছে মিথাইল আয়োডাইড, এখান থেকে আমরা ক্লোরোফর্ম পাই। যদি এখানে ক্লোরিন থাকতো তাহলে এখানে হ্যালো ফর্ম থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় সহযোগে দিলে সেখান থেকে অ্যালকোহল তৈরি হয়। এটা একটা কমন প্রস্তুতি। তুমি যেই অ্যালকোহল দাও না, যেই অ্যালকা যেই তুমি অ্যালকাইল হ্যালাইড দাও না কেন, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, আবার এটা কি বলা যায়, হ্যালো ফর্মও বলা যায় এক প্রকার। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যে কোনো ক্ষার দিলে তুমি সর্বদা অ্যালকোহল পাবা। এগুলো আমরা ভেঙেও করতে পারি। তুমি যদি এখানে দেখো
বিক্রিয়া ম্যাক্সিমাম আমরা ভেঙে করতে পারবো। আয়োডিনের তড়িৎ তত বেশি, নেগেটিভ, CH3 পজিটিভ, সোডিয়াম পজিটিভ, OH নেগেটিভ। তাহলে এই পজিটিভের সাথে এই তুমি নেগেটিভটা যুক্ত করবা, যুক্ত হয়ে গেছে। তাহলে এটা ছিল একটা যে কমন একটা প্রিপারেশন থাকতে হবে, কমন একটা প্রিপারেশন থাকতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে এদের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে। এখন এইখানে একটু ডিটেলস জানতে হবে আমাকে, কোনটা বৃদ্ধি পাবে কোনটা কমবে এখানে কিন্তু বলা নাই স্পেসিফিক ভাবে, স্পেসিফিক কিছু বলা নাই। আচ্ছা দেখো, এদের রাসায়নিক ধর্ম কি বলতেছে, একই, মানে সাদৃশ্য থাকবে। আণবিক ভর বৃদ্ধির সাথে এদের রাসায়নিক সক্রিয়তাটা কিছুটা কমবে, এটা মনে রাখতে হবে। আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে, আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব এই দুইটা বাড়বে। স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে বাড়বে, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব বাড়বে, সাথে মনে রাখবা দ্রাব্যতা কমবে। আণবিক ভর বাড়লে দ্রাব্যতা কমবে আর সক্রিয়তা কমবে। তাহলে দুইটা জিনিস এখানে বাড়তেছে, দুইটা বলতে গেলে তুমি গলনাঙ্ক বলতে পারবা বাড়বে, মেইনলি কমবে এই দুইটা কিন্তু বয়ে না, এই দুইটা মনে রাখতে হবে, দ্রাব্যতা কমবে এবং সক্রিয়তা কমবে, দ্রাব্যতা কমবে এবং সক্রিয়তা কমবে। আচ্ছা, আর এরা প্রত্যেকটা সদস্য, এই সমগোত্র শ্রেণীর প্রত্যেকটা সদস্য একই মৌল দ্বারা গঠিত হবে, মানে অভিন্ন মৌল দ্বারা গঠিত হতে হবে। যেমন অ্যালকোহলে সব কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এইভাবে প্রত্যেক অ্যালকোহলে কিন্তু এগুলা থাকে। তাহলে এই কয়টাই তোমার সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যগুলো। এখানে যে কয়টা আমি বললাম এক্সট্রা, এইগুলো তোমাকে পড়তে হবে। এবার আসো সমগোত্র শ্রেণী কি কি আছে, বইয়ে অল্প কয়টা আছে দেখো, ডিটেলস আমি এখানে রাখছি, এইগুলা বারবার করে প্র্যাকটিস করতে হবে তোমাকে। দরকার হলে প্রতিদিন ঘুমানোর আগে 8 থেকে 10 বার করে এগুলো পড়ে তারপরে ঘুমাবা। দেখো এখান থেকে সব অনেকগুলো তুমি জানো, যেমন অ্যালকিন, এখানে তো বলার কিছু নাই, এখানে আমাদের দ্বিবন্ধন থাকে, অ্যালকাইনে ত্রিবন্ধন থাকে। এই পেজে সব কমন গুলো দেওয়া আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড মূলকের সংকেত, এগুলো তো আবার পরীক্ষায়ও আসে। বিশেষ করে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই তিনটা তোমার সহজ এবং এই তিনটা অ্যাডমিশন টেস্টে বেশি দেখা যায়। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, সায়ানাইড বা নাইট্রাইল, কখন সায়ানাইড হবে আর কখন নাইট্রাইল হবে এগুলো আমরা দেখবো। সায়ানাইড টু সিএন থাকলে, আর যদি এনসি থাকে মানে নাইট্রোজেন আগে থাকে কার্বন পরে থাকে, সেটাকে বলা হয় নাইট্রাইল, এটা আমরা পরে দেখবো। সালফোনিক অ্যাসিড, এগুলা। এছাড়া আরো আছে দেখো, এস্টারের মূলক এটা, অ্যামাইডের মূলকটা লাগবে এমসিকিউ এর জন্য। তারপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড লাগবে, অ্যাসিড হ্যালাইড লাগবে। নামগুলো একটু দেখতে পারো, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড হ্যালাইড সবগুলোই পড়তে হবে। থায়ো যৌগ দরকার নাই, অ্যালকক্সাইড, এই অ্যালকক্সাইডটা একটু দেখতে হবে, ইপোক্সাইড দরকার নাই, অ্যাসিড ক্লোরাইডও দরকার নাই অতটা। এগুলো সব কিন্তু এক্সট্রা যতগুলো আছে সব কয়টা অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। আইসোথায়োসায়ানেট, এনসিএস, এটা লাগবে, অ্যামিন তো জানোই। তারপরে কার্বনিল যৌগ, অ্যালডিহাইড কিটোন দুইটাই আছে এর মধ্যে। হ্যালোজেন বলা হয় এটাকে, দরকার নাই। নাইট্রো যৌগ এবং নাইট্রোসো যৌগ, এই দুইটা ডিফারেন্স যেন না গুলো। এই যে দেখো, আইসোসায়ানাইড কি এনসি, সায়ানাইড হচ্ছে সিএন, আইসোসায়ানাইড হচ্ছে এনসি, বা নাইট্রাইলও বলা যায় যেটাকে। নাইট্রোসো এবং নাইট্রো যৌগ, নাইট্রোতে তোমার নাইট্রোমূলক থাকবে, NO2টাকে আমরা নাইট্রোমূলক বলি, আর নাইট্রোসোতে তোমার নো থাকবে, নাইট্রিক অক্সাইড থাকবে। তাহলে এইগুলো ছিল তোমার কমন, এবং সকল বইয়ের কম্বিনেশন করে 28টার মতো সমগোত্র শ্রেণী এবং তাদের কার্যকরী মূলকটা কি, সমগোত্র শ্রেণী এবং তাদের কার্যকরী মূলকটা কি, এগুলা। আচ্ছা, এখন আমরা এটা যদি একটু ব্যাখ্যা করতে চাই, এই যে সমগোত্র শ্রেণীর এগুলা কিভাবে হয়েছে, আমি একটু ছোট্ট করে একটু বলে যাই, খুব বেশি ডিটেলস আমাদের লাগবে না, আমি অল্প করে একটু বলে যাই। ধরো C3H8O, এখানে কি আমরা দেখব যে এই যৌগটা এরকম যদি একটা সংকেত দেওয়া থাকে, অ্যালকাইল মূলকের সংকেত কি জানো, বন্ড আর না,
বা এখানে কি বলো তুমি বন্ড CnH2n+1, এইটাই তো। এটার সাথে যদি অক্সিজেন থাকে, এখানে কি আছে, এটা CnH2n+2, অ্যালকেনের সাথে অক্সিজেন, এখানে আছে অ্যালকেনের সাথে অক্সিজেন। তো অ্যালকেনের সাথে অক্সিজেন থাকলে এখান থেকে পাওয়া যায় অ্যালকোহল ও ইথার। তাই আমার তো অ্যালকোহল ইথার দরকার নাই, আমরা শুধু এখন অ্যালকোহলটা নিয়ে কথা বলবো। এখন এর পরবর্তী সদস্য কোনটা? এর পরবর্তী সদস্য তুমি কি বলবা? C4H10 ও বলবা, C4H10 তুমি ও বলবা। আচ্ছা আমি আরেকটু যদি বলি, এটা এখানে না দিয়ে এইখানটা আমি বললাম C4H10O, এখানটা আমি বললাম C5H12O। তো দেখো এখানে C3H8O, এটা তো অ্যালকোহল, বুঝতেই পারতেছো তুমি, গাঠনিক সংখ্যা দেখলে কি হবে, CH3 CH2 CH2OH, এইটা। এখানে কি হবে, 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এই 3 আর 4 এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই মিথিলিন মূলকের, একটা মিথিলিন মূলকের পার্থক্য। এখানে কিন্তু তোমার দুইটা মিথিলিন মূলকের পার্থক্য আছে, বোঝাই তো যাচ্ছে, এখানে বিয়োগ করে দেখো দুইটা মিথিলিন মূলকের পার্থক্য আছে, এখানে তোমার একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে। এই হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য, তুমি এখানে দেখতে পারো। এখন আমরা জানি ফেনল হচ্ছে অম্লধর্মী, তাই না? ফেনল হচ্ছে অম্লধর্মী, অ্যালকোহলের মতো দেখতে, কারণ এদেরও বন্ড ওএইচ থাকে। উপরে তো দেখলাম মিলে গেল অ্যালকোহলে কিভাবে সমগোত্র শ্রেণী হচ্ছে। এইখানে আমরা যদি এইখানে আরেকটা যুক্ত করে দিই, দেখো তো এটাও তো দুইটাই আমাদের অ্যাসিড ধর্মী, দুইটা অ্যাসিড ধর্মী। এটা কি, এটা হচ্ছে আমার ফেনল, যেটা আমরা অম্লধর্মী বলি। এইটাকে আমরা কি বলবো, এটা কিন্তু আমাদের একটা অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল। এটা কিন্তু তুমি ফেনল বলতে পারবা না। ফেনল শুধুমাত্র তখনই বলা যাবে যখন বেনজিন বলয়ে শুধুমাত্র ওএইচ মূলকটা থাকবে, তখনই শুধু সেটাকে আমরা ফেনল বলতে পারবো। কিন্তু যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা ফেনল বলতে পারবো না, এটা হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহল দুইটাই। তো এদের মধ্যে দেখো তুমি পার্থক্য যদি দেখতে চাও, সেই কিন্তু মিথিলিন মূলকেরই পার্থক্য আছে, CH2 এর পার্থক্য আছে, অন্য কোনো পার্থক্য এখানে নাই। এই সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যগুলো থেকে তোমার মাস্ট এমসিকিউ আসবে, বৈশিষ্ট্যগুলো থেকে আসবে, এক্সাম্পল থেকে আসবে। সমগোত্র শ্রেণী আশা করি বুঝতে পারছো। সকল অ্যালকেন সদস্য, এখানে তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে, এই যে সকল অ্যালকেন সদস্যগুলা নিজেদের মধ্যে সমগোত্র শ্রেণী নাও। এটা মিথেন ইথেন প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, ইথাইন প্রোপাইন বিউটাইন, সব অ্যালকেন নিজেদের মধ্যে, সব অ্যালকিন নিজেদের মধ্যে, অ্যালকোহল অ্যালডিহাইড, মানে একই গ্রুপের যতগুলো আছে তারা নিজেরা নিজেদের মধ্যে সমগোত্র শ্রেণী। এখানে এক্সাম্পল, এখানে দেখো বলছে যে সমগোত্র শ্রেণীতে এদের অন্তর্ভুক্ত করো। তো এখানে C2H6 C2H4 CH4, এই তিনটা অ্যালকেন, এই তিনটা হচ্ছে, না অ্যালকেন না, অ্যালকেন তো এই প্রথম এই এই দুইটা, এই দুইটা হচ্ছে তোমার অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। আবার ওর সাথে কোনটা আছে, এইটাও আছে, এখানে হচ্ছে C3H8, তার মানে এটা হচ্ছে অ্যালকেন। এই তিনটা মিথেন ইথেন এবং প্রোপেন, এই তিনটা হচ্ছে তোমার সমগোত্র শ্রেণীর মধ্যে আসতেছে। এইভাবে এগুলা আইডেন্টিফাই করে দিবা। তার এই আমরা সমগোত্র শ্রেণী শেষ করছি, এবার আসো কার্যকরী মূলকে। কার্যকরী মূলক, দেখো কার্যকরী মূলকের সুন্দর একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। এই সংজ্ঞাটাও পরীক্ষায় আসতে দেখা যায়। দেখো কি বলছে এখানে। আচ্ছা আমি আগে সহজ করে একটু বলি, তারপরে বইয়ে কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, যে পরমাণু বা পরমাণু গুচ্ছ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে উক্ত যৌগের সকল ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে, তাকে সংশ্লিষ্ট যৌগের কার্যকরী মূলক বলে। কি বললাম? যেসব পরমাণু বা পরমাণুগুচ্ছ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে উক্ত যৌগের সকল ধর্ম ও বিক্রিয়া নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ করে, তাকেই আমরা ওই সংশ্লিষ্ট যৌগের সমগোত্রীয় শ্রেণী বলে থাকি। এই কথাটা, তাহলে এখানে দেখো কি বলে,
একই কথা একটু ঘোরায় দিচ্ছে যে জৈব যৌগের কার্যকরী মূলক হচ্ছে ওই যৌগের অণুর মধ্যে বিশেষ পরমাণু বা মূলক যা ওই জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সমগোত্র শ্রেণীর পরিচায়ক ও সব গোত্রের বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে। মানে কি, পরে প্রথম পার্টটুকু তো বুঝতে পারছো যে এরা বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে। এই পরের পার্টটুকু কি বলছে, সমগোত্র শ্রেণীর পরিচায়কগুলা। তো তুমি অ্যালকোহলের কথা চিন্তা করো, সকল অ্যালকোহল, তুমি ইথানল বলো, কিছু কিছু পার্থক্য আছে কিন্তু কমন একটা যে বিক্রিয়া আছে, অ্যালকোহল বিক্রিয়া করে যে প্রোডাক্টটা তৈরি করবে সব অ্যালকোহলের ক্ষেত্রে সেম। অ্যালডিহাইডকে যেমন জারিত করলে তুমি সবসময় কার্বক্সিলিক অ্যাসিড পাবা, কিছু কিছু স্পেসিফিকেশন ছাড়া, ব্যতিক্রম ছাড়া সব অ্যালডিহাইড জারিত হয়ে তোমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। এইটাই বলতেছে যে সমগোত্র শ্রেণীগুলোর মধ্যে সবাই একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে। এইটাই হচ্ছে এখানকার পার্থক্য। এই পার্থক্য বলতেছে এই কার্যকরীমূলকের সংজ্ঞাটা, অথবা আমি যেটা বলছি ভিডিওটা যখন আবার দেখবা তখন একটু আবার একটু দেখে নিবা এই জিনিসটা। আচ্ছা, এরপরে আসো, এই মৌলের দেখো কার্যকরী মূলকে ইলেকট্রন ঘনত্ব কিরূপ আছে এর উপরে যৌগের সক্রিয়তা নির্ভর করে। একটা যৌগ কত বেশি সক্রিয় এটা নির্ভর করবে। যেমন আমরা কি জানি যে সক্রিয়তার ক্রম আমরা পড়বো একটু পরে, যে কোন কার্যকরী মূলকটা বেশি সক্রিয়, এটা কার উপর নির্ভর করবে, ইলেকট্রন কনসেন্ট্রেশনের উপরে। দেখো এখানে একটা এক্সাম্পল বলছে অ্যালকিন এবং অ্যালকাইন, এদের মধ্যে কার ইলেকট্রন ঘনত্ব বেশি, ত্রিবন্ধনে ইলেকট্রন ঘনত্বটা একটু বেশিই থাকবে। আবার যেখানে তৈত্রীয়তার ডাইপোল কোথায় সৃষ্টি হবে, ডাইপোল নিয়ে কিন্তু প্রতি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আছে, ডাইপোল নিয়ে ডিটেলস পড়াইছিলাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে, ওখান থেকে নোটটা আবার একটু দেখে নিতে পারো। ডাইপোল মানে কি, সহজ কথা, দুইটা পোলের সৃষ্টি হবে, পোল মানে কি মেরু, দুইটা মেরু সৃষ্টি হবে, পজিটিভ এবং নেগেটিভ। তা এইখানে দেখো কার্বন ক্লোরাইড, কার্বন এবং ক্লোরিন, ক্লোরিনের তৈরিতা বেশি, কার্বনের পজিটিভ, যে দুইটা পোল সৃষ্টি হচ্ছে। অক্সিজেনের তৈরিতা বেশি, কার্বনের কম, এইখানে দুইটা পোল সৃষ্টি হচ্ছে, এগুলাই হচ্ছে ডাইপোল। আচ্ছা, এখানে জেনে রাখা বলছে, আমরা এগুলা নিয়ে পরবর্তীতে ডিটেলস জানবো। তারপর এখানে একটু না দেখলেই নয়, দেখো একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে শুধুমাত্র প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া ঘটবে। দেখো তুমি চিন্তা করো, অ্যালকোহলে কি আছে, এখানে বন্ড ওএইচ আছে, এখানে কি আছে, বন্ড ওএইচ আছে। একটা কথা মনে রাখবা, সংযোজন বিক্রিয়া তখনই হবে যখন শুধুমাত্র সেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে সেখানে তুমি বন্ধন ভাঙতে পারবা, ভেঙে অন্য কাউকে যুক্ত করতে পারবা। যেমন ধরো এই যে দ্বিবন্ধনটা, এই দ্বিবন্ধনটা ভাঙলে তুমি এখানে দুইটা ইলেকট্রন পাবা। ধরো তুমি হাইড্রোজেন যুক্ত করতে চাচ্ছ, এই হাইড্রোজেনটাকে ভাঙলে তুমি এখান থেকে ফ্রি রেডিকেল পাবা। এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হলো, এই হাইড্রোজেনটা এই পাশে যুক্ত হলো, এইরকম সংযোজন বিক্রিয়ার জন্য তোমার দ্বিবন্ধন ত্রিবন্ধন বাধ্যতামূলক। তাহলে শুধুমাত্র অ্যালকিন এবং অ্যালকাইন, এখানে দেখো বলাই আছে, অ্যালকিন অ্যালকাইন বলা নাই ওভাবে, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলক থাকলে সেখানে সংযোজন বিক্রিয়া ঘটবে। আর যেখানে একক বন্ধন থাকবে, একক বন্ধন মানে কি, এই যে এখানে তুমি হাইড্রোজেনটা শুধু সরাই দিতে পারবা, এখানে তুমি হাইড্রোজেনটা সরাই দিতে পারবা। যেমন আমি যদি এখানে অ্যালকোহলের কথা বলি, এই মিথানল, মিথানলের সাথে তুমি যদি PCl5 এর বিক্রিয়া করো, এই ক্লোরিনটা এখানে এসে দখল করবে। এইরকম আর অনেকগুলো আমরা ডিটেলস আস্তে আস্তে জানবো। প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া প্রায় কিন্তু কাছাকাছি, কিন্তু পার্থক্য আছে। অপসারণ মানে হাইড্রোজেনটাকে বের করে দিবে, প্রতিস্থাপন বলতে হাইড্রোজেনের জায়গাটা দখল করে নিবে। এরকম আমরা ডিটেলস জানবো সবগুলা বিক্রিয়ার কৌশল যখন পড়বো। বিক্রিয়ার কৌশল থেকে একটা সৃজনশীল মাস্ট পাবা এই জৈব যৌগ থেকে। জৈব যৌগ থেকে যদি তোমার 3 সেট কোশ্চেন আসে, বলতে পারো 2 সেট থাকবে অ্যালিফেটিক থেকে, 1 সেট থাকবে অ্যারোমেটিক থেকে। চারটা আসলে 2টা থাকবে অ্যালিফেটিক থেকে, 2টা থাকবে অ্যারোমেটিক থেকে। এখন অ্যারোমেটিক থেকে বলতে বেনজিন রিলেটেড নাইট্রেশন এবং সালফেনেশন, একটা বিক্রিয়ার কৌশল মাস্ট থাকবে তোমার, হয় সালফোনেশনের কৌশল, না হলে অ্যালকাইলেশনের কৌশল, না হলে অ্যাসাইলেশনের কৌশল। একটাই মেকানিজম পড়াবো, মানে একটাই কৌশল, খুব ডিটেলস বোঝাই দিব। যত প্রকারের বিক্রিয়া তোমার দিক না কেন সবগুলা বিক্রিয়া আনসার করতে পারবা। আমরা দুইটা শিখবো, একটা অ্যালিফেটিকের ক্ষেত্রে, একটা অ্যারোমেটিকের ক্ষেত্রে। যে টপিকে আসবে তখন সেই টপিকে আমরা দেখব। তারপরে আসো, একক বন্ধন এবং দ্বিবন্ধন দুইটাই যদি থাকে, কোথায় থাকতে পারে, একক বন্ধন দ্বিবন্ধন একমাত্র কার্যকরী মূলকে কার্বক্সিলিক অ্যাসিডে থাকতে পারে। সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া পসিবল। তাহলে এইগুলা হুবহু এমসিকিউতে আসবে,
এখন একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, পরবর্তীতে আমরা এগুলা নিয়ে ডিটেলস পড়বো, তখন আর মুখস্থ করতে হবে না। প্রত্যেকটা যখন স্পেসিফিক ভাবে আমরা আলোচনা করব। এই তিনটা জিনিস এখন আপাতত মুখস্থ করো। এবার আসো কার্যকরী মূলকগুলা থেকে ডিটেলস আমরা একটু জানবো। এইখানে এই অল্প কয়টা আছে, এই অল্প কয়টা দিয়ে কোনো কাজ হবে না। কোথায় রাখলাম, এই যে এখানে আসো দেখো, অ্যালকোহল অনেকগুলাই জানো। কি কি দেওয়া আছে দেখো, যৌগের নাম দেওয়া আছে, সাধারণ সংকেত দেওয়া আছে, কার্যকরীমূলক দেওয়া আছে, গাঠনিক সংকেত দেওয়া আছে। সব কয়টা, এখানে কোনো কিছুই বাদ দেওয়ার মতো নাই। সব কয়টাই তোমাকে পড়তে হবে, প্রত্যেকটাই আসে, প্রত্যেকটা ফর্মে কোশ্চেন আসছে। অ্যাডমিশন বলো, এসএসসি তে বলো, তোমাকে বলছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত কোনটা, এইটা। এটা কি অ্যালিফেটিক, এটা অ্যারোমেটিক। কার্যকরীমূলক কোনটা, এটাও আসছে। তারপর বলছে গাঠনিক সংকেত কোনটা, এইটা। গাঠনিক সংকেতগুলো তো তোমার সৃজনশীল লেখার ক্ষেত্রে কাজে লাগবে, বিক্রিয়া করার ক্ষেত্রে কাজে লাগবে। সমানুকরণে থেকে আমরা শুরু করবো এটা। কিটোনের ক্ষেত্রেও সেম জিনিস। এখানে কি দেখো, দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকতে পারে, উভয় পাশে তোমার অ্যারোমেটিক মূলক থাকতে পারে বা অ্যারাইল মূলক থাকতে পারে, আবার এক পাশে অ্যালিফেটিক থাকতে পারে, এক পাশে অ্যারাইল মূলক থাকতে পারে। এগুলা কিটোনের কার্যকরীমূলক আমরা জানি, আর গাঠনিক সংকেত এটা কার্বনিল মূলক। জৈব অ্যাসিড জানোই, এগুলো তো জানতেই হবে। এস্টার, এস্টার থেকে খুব বেশি কোশ্চেন আসে না, দুই একটা শুধু স্পেসিফিক ভাবে আসে, ওইগুলাই আমরা দেখব। ইথারও সেম জিনিস, এগুলো থেকে খুব বেশি আসে না। এস্টার, অ্যামাইড, অ্যানহাইড্রাইড, অর্গানিক জৈব অ্যাসিড, এগুলো সব আমরা একসাথেই পড়বো। জৈব অ্যাসিডটা পড়লে মেইনলি আমাদের পড়া কিন্তু অ্যালডিহাইড এবং অ্যালকোহল, এই দুইটা টপিক ভাইটাল। কার্যকরীমূলকগুলো যদি বলো, অ্যালকোহল এবং অ্যালডিহাইড, এই দুইটা টপিক ডিটেলস পড়তে হবে। কার্বক্সিলিক অ্যাসিডে খুবই কম পড়া, আর অ্যালকিনটা আমাকে একটু ডিটেলস পড়তে হবে। এই দুইটা জিনিস, এই দুইটা না, তিনটা জিনিস। অ্যালিফেটিক থেকে তিনটা জিনিস কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আর অ্যারোমেটিক থেকে বেনজিনের তো এ টু জেড ডিটেলস পড়তে হবে, কিছুই বাদ দেওয়া যাবে না, কারণ বেনজিন থেকে কোশ্চেন মাস্ট থাকবে। অ্যানহাইড্রাইডের সংকেত, এগুলো একটু মুখস্থ করবা, কষ্ট করে হলেও মুখস্থ করবা। এইখানে দেখো, এইগুলা এখন না পড়লেও এগুলা একটু ডিগ্রি, ডিগ্রি নিয়ে আমি আলাদা করে পড়াবো, সকল ডিগ্রি একটা ক্লাসে পড়াবো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেক বেশি ডিটেলস কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে পড়াবো। অ্যাডমিশনটাও পুরোপুরি এখানে তুলে ধরবো, কিন্তু অ্যাডমিশনের সময় এত ডিটেলস কিন্তু তোমার লাগবে না। এইচএসসি তে তোমার খুব বেশি ডিটেলস পড়তে হবে, কিন্তু একাডেমিক থেকে যখন অ্যাডমিশনে যাবা এত ডিটেলস লাগবে না তোমার। স্পেসিফিক ভাবে এর মধ্যে কতগুলো লাগবে সেগুলো পরবর্তীতে, কিন্তু এখন সব তোমাকে পড়তে হবে। ডিটেলস এখন পড়ে রাখলে তখন পড়তে সুবিধা হবে, যদি হুট করে আননোন কোনো কিছু তোমার দিয়েও দেয় অ্যান্সার করতে পারবা। ডিগ্রি নিয়ে আমি এখন তাহলে কিছু বললাম না, যে ডিগ্রিগুলো কিভাবে আসে, কিভাবে তুমি দেখেই বলতে পারবা। আমি ছোট্ট করে এখানে একটুখানি বলে দিই, অ্যালকোহলগুলোর ডিগ্রি কিভাবে তুমি আইডেন্টিফাই করবা। সহজ কথা, যে কোনো ডিগ্রি খুঁজবা হচ্ছে কার্যকরীমূলকটা যে কার্বনে থাকবে। আই রিপিট, কার্যকরীমূলকটা যে কার্বনে থাকবে। অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটা, ওএইচ, সে কোন কার্বনে আছে, এই কার্বনে আছে। ওই কার্বন সরাসরি যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে সেইটা তার ডিগ্রি। দেখো, এই অ্যালকোহল মূলকটা এই কার্বনে যুক্ত আছে, ওই কার্বন এই পাশে কিছু নাই, মানে কি এখানে একটা অ্যালকাইল মূলক আছে। অ্যালকাইল মূলকে কি আছে, কার্বন আছে। অ্যালকাইল মূলক তুমি যদি মিথাইল মূলক বলো, তাহলে এখানে কি কার্বন আছে না। তাহলে এই অ্যালকোহল মূলক যে কার্বনে যুক্ত, ওই কার্বন একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা 1 ডিগ্রি। প্রথম ক্লাসে বলছিলেন। আচ্ছা, তো এখানেও সেম জিনিস দেখো, এই অ্যালকোহল মূলক এই কার্বনে যুক্ত, এটা দুইজনের সাথে যুক্ত আছে, তার মানে এটা 2 ডিগ্রি। এরকম অনেকগুলো আমরা ডিগ্রি পাবো, শুধু অ্যালকোহলের ডিগ্রিতে শেষ না, আমরা ওগুলো পড়বো। সায়ানাইড বা নাইট্রাইল তো একটু আগে বললাম। নাইট্রো যৌগ, নাইট্রোমূলক থাকবে, সালফোনিক অ্যাসিড থাকবে, অ্যাসিড হ্যালাইড, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল, থায়ো যৌগ। থায়ো যৌগটা সংকেত একটু দেখো শুধু, যেটাকে আরেকটা ভাবে আমরা বলি মার্কআপটা। এগুলো মূলত নামকরণের ক্ষেত্রে কাজে লাগে। নামকরণ যদিও বলে দিছি, এগুলো একটু দেখে রাখতে পারো যে কোন কার্যকরীমূলক কোথায় থাকলে কি নাম হবে।
অপ্রধানমূলক আর প্রধানমূলক। প্রধানমূলক বলতে যদি এইগুলা সবার শেষে থাকে, মানে এগুলো যদি প্রধান কার্বন হয়, যেমন তোমার এই যে কার্বক্সিলিক অ্যাসিড, মাঝে মাঝে 1 নম্বর কার্বন ধরি, এই এস্টার 1 নম্বর কার্বন ধরতে হয়, মানে কার্যকরী মূলকে কার্বন থাকলে সেগুলো তো 1 নম্বর কার্বন ধরতে হয়। এই উপরের গুলা কিটোন থেকে শুরু করে উপরের গুলা, কিটোন তো না, এই অ্যালডিহাইড, এই অ্যামাইড, এগুলা আমরা বলি। তা এইগুলা যদি তোমার 1 নম্বর কার্বনে থাকে তখন এই প্রধানমূলক ধরতে হবে এইগুলা। আর যদি অপ্রধানমূলক মানে শাখা আকারে থাকে তখন তোমাকে এইগুলা দিতে হবে। যেমন এই কার্বক্সিলিক মূলক 2-3টা থাকলে তখনই কিন্তু কার্বক্সিবা এগুলা আসে। আচ্ছা, এখানে আমরা তাহলে কোন কোনগুলা পড়বা এই 15টা একটু দেখবা। এখন আসো, এখান থেকে আমরা কিছু স্পেশাল নাম দেখব বা স্পেশাল কার্যকরীমূলক দেখব। এগুলা বারবার করে পড়বা, যেগুলা খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। এবং এটা আমরা ভিতরে ভিতরে পাবো সৃজনশীলে এবং ছোটখাটো এমসিকিউ সলভের ক্ষেত্রে এই জিনিসগুলা পাবো। বিশেষ ধরনের কার্যকরীমূলক খুব বেশি জটিলগুলা পড়াবো না, যতটুকু না জানলেই নয়। বিশেষ ধরনের কার্যকরীমূলক, প্রথমত ইনল। আমরা সমানতাই পাবো, ইনল জিনিসটা সমানতার ভিতরেই পাবো। তা তুমি যদি ইনলটাকে ভাঙো তুমি দুইটা টার্ম পাও, কিন্তু দেখো ইন প্লাস ওয়াল মানে কি, এখানে আমি পাচ্ছি ইন মানে দ্বিবন্ধন আর ওয়াল মানে ওয়াইস মূলক, অ্যালকোহল এবং অ্যালকিন দুইটা মূলক পাচ্ছি আমরা। তাহলে এরকম যৌগ কি হতে পারে, CH3 বন্ড CH, ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড ওয়াইস, এরকম হতে পারে। তাহলে এটা একটা গেল ইনল। তারপর তোমার আসতে পারে ইনেল। ইনেল, তা এখান থেকে কি বুঝলাম, ইন আছে আর এল, এল মানে কি অ্যালডিহাইড মূলক, তাহলে এখানেও সেম কাহিনী, দ্বিবন্ধন আছে এবং CH2 আছে। তো এক্সাম্পল কি, কেমন এক্সাম্পল দিতে পারে, CH3 CH ডাবল বন্ড CH CH2 CHO, এরকম হতে পারে। ইনল গেল, ইনল গেল, এই দুইটা কিন্তু সহজ ছিল। এরপরে ইনোইক অ্যাসিড। ইনোইক অ্যাসিড, অ্যাসিড মানে তো সেখানে বুঝতেই পারতেছি যে দিয়ে আমার কার্যকরীমূলক থাকবে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, অ্যালকিনের সাথে অ্যাসিড, ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড মানে আমরা তো জানি ওইক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে কার্যকরী, ওই কি বলে, কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে কেমন কোশ্চেন আসবে আমি একটু পরে বলতেছি, আগে এটা একটু লিখে নিই। তাহলে এখানে এরকম তুমি এই সেম যৌগটা দিতে পারো, আমার মনে হয় না বেশি যৌগ দেওয়ার প্রয়োজন আছে, নামগুলো মনে থাকলে তুমি সব ইজিলি দিতে পারবা। তো এখান থেকে আমরা যদি CH দিয়ে দিই তাহলে এটাই হচ্ছে ইনোইক অ্যাসিড। আরেকটা এখান থেকে মনে রাখতে হবে, ইনঅ্যামিন। ইনামিন, তাহলে এখানে ভাঙো, ভাঙলে তুমি পাচ্ছ ইন আর পাবা কি অ্যামিন, ইন এবং অ্যামিন। তা ইন মানে দ্বিবন্ধন, অ্যামিন মানে কি বন্ড, NH2। তাহলে এখান থেকে এটা অ্যাডমিশন টেস্টে রিটেন এরকম বলতে পারে, অ্যালকিনের সাথে ভিন্ন কার্যকরীমূলক যুক্ত কার্যকরীমূলকগুলো দেখাও। তো অ্যালকিনের সাথে কিন্তু আমরা এই 4টা দেখলাম, আরো একটা আছে অ্যালকেনের সাথে, আরো একটা আছে, টোটাল 5টা। এইটুকু মনে রাখতে হবে, 5টা মাস্ট মনে রাখতে হবে। তোমার হচ্ছে কিটোইন, বা যেটাকে আরেকটা নামে ডাকা হয় ইনোন। ঢাকা ইউনিভার্সিটি রিটেন এবং বুয়েট অ্যাডমিশন টেস্ট, মানে ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন টেস্ট গুলো আছে বা যেখানে যেখানে রিটেন হবে সেই গুলোর জন্য এটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইন প্লাস ওন মানে দ্বিবন্ধন এবং কীটনমূলক, দ্বিবন্ধন এবং কীটনমূলক, এই দুইটা মিলে যেটা আসবে কি করবে এইটা। তাহলে এইগুলা কিন্তু খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এই 5টা বিশেষ করে। মানে এরা যে কোনো বিক্রিয়কে যদি এরা কোনোভাবে আসে এই জিনিসগুলো তৈরি হবে।
ধরো একটা অ্যালকিন আছে একটা অ্যামিন মিলে আমার ইনামিন তৈরি করবে, একটা অ্যালকিন আছে একটা কিটোন মিলে আমার কিটোইন তৈরি করবে বা ইনন তৈরি করবে। দুইটা বিক্রিয়া, একটা অ্যালকিন দেওয়া আছে একটা ওইক অ্যাসিড দেওয়া আছে, কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া আছে, এরকম তোমার ইনোইক অ্যাসিড তৈরি করবে। তাহলে যে কোনো ভাবে দুইটা থাকলে তোমার এই বিক্রিয়কগুলা তৈরি হবে, এই উৎপাদকগুলা তৈরি হবে, এটা মনে রাখতে হবে। এটা অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এইগুলো গেল, এই পাঁচটা গেল, এই পাঁচটা অবশ্যই পড়বা। এছাড়া আরো অনেক কিছুই আছে, আমি স্পেসিফিক ভাবে কতগুলো একটু বলে যাই, কারণ সব তো মনে রাখা সম্ভব হবে না। কিটিন মূলক, কিটিন, কিটিনটা কি? কিটো মূলকের সাথে ডাবল বন্ড থাকবে। কিটিনটা হচ্ছে কিটো মূলকের সাথে ডাবল বন্ড থাকবে। যেমন এইটা দেখো, এইখানে এটা হচ্ছে কিটো মূলক সি ডাবল বন্ড ও, আর তার সাথে দেখো আরেকটা ডবল বন্ড আছে, কিটো মূলকের সাথে ডাবল বন্ড থাকবে। এটাই হচ্ছে তোমার কিটিন গেল। কিটিনের পুরো একদম সেম আরেকটা আছে ইমিন। তাহলে ইমিন কি হবে? কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড থাকবে। ইমিনটা হচ্ছে কার্বন কার্বন এবং নাইট্রোজেনের ডাবল বন্ড থাকবে। তা কার্বন এবং নাইট্রোজেনের ডাবল বন্ডের স্পেসিফিক দুইটা এক্সাম্পল আছে, এটা একটু দেখো। যদি তোমার, এইটা তো আমরা বললাম দুইটাতেই তোমার কার্বন নাইট্রোজেনের ডাবল বন্ড থাকবে, আর বাকি যে কার্বনের দুইটা হাত আছে না, যদি বাকি দুইটা কার্বনের যে কোনো একটাতে হাইড্রোজেন থাকে, আর যদি যে কোনো একটাতে হাইড্রোজেন থাকে তাহলে সেইটার নাম হয়ে যায়, আর দুইটা থাকলে দুইটা যদি তোমার অ্যালকাইল মূলক থাকে এটার নাম হয় কিটিমিন। কিটিমিন। আর যখন যে কোনো একটা হাইড্রোজেন থাকবে সেটাকে আমরা বলি অ্যান্ডিমিন। ইয়ানডিমিন এগুলা। ভাই এগুলোর ক্ষেত্রে কি ডিগ্রি প্রযোজ্য হবে? না, এগুলোর মতো ডিগ্রি আসবে কিভাবে? এগুলা এইভাবে আসবে, ডিগ্রি আলাদা পড়াবো, ওটা নিয়ে টেনশন করতে হবে না, ডিগ্রি আলাদা পড়াবো। অক্সাইমটা মাস্ট পড়তে হবে, অক্সাইম। কিটিনিমিন না পড়ো, অক্সাইম পড়তেই হবে। অক্সাইমটা কি? এই যে ইমিন পড়ছো না, এই ইমিনের ইমিনের সাথে একটা, মানে ইমিনের কি, ইমিনে তো নাইট্রোজেন আছে আর কার্বন আছে না, ইমিনের সাথে বলাটা ভুল হবে, ইমিনের নাইট্রোজেনের সাথে, ইমিনের নাইট্রোজেনের সাথে অ্যালকোহল মূলক থাকবে। ইমিনের নাইট্রোজেনের সাথে অ্যালকোহল মূলক থাকবে, মানে এক্সাম্পল কেমন? সি ডাবল বন্ড এন ওএইচ, এইটাই হচ্ছে তোমার অক্সাইম। আচ্ছা, আমরা ভিতরে যখন পড়বো শনাক্তকরণ বিক্রিয়া পড়বো তখন একটা জিনিস পাবো, সেটা হচ্ছে সিপ ক্ষারক বা সিপ বেস। শনাক্তকরণের ক্ষেত্রে পাবো এটা, এটা প্রস্তুতিও আমরা পড়বো, প্রস্তুতিটা তোমার আসে রিটেনে আসে। তো এখন একটু জেনে রাখি তাহলে আমাদের তখন সুবিধা হবে। এই সিপ ক্ষারটা হচ্ছে ইমিনের সাথে, ইমিনের, ইমিনের কয়টা হাত এখানে দেখো টোটাল তিনটা হাত না, তা ইমিনের তিন হাতেই, ইমিনের তিন হাতেই অ্যালকাইল গ্রুপ থাকতে হবে, সেটাকে আমরা বলবো সিপ ক্ষার। যেমন সি ডাবল বন্ড এন, এ একটা হাত, এ একটা হাত, এ একটা হাত, তিনটা হাত, এই হাতে অ্যালকাইল মূলক, এই হাতে অ্যালকাইল মূলক, এই হাতে অ্যালকাইল মূলক, এটাই হচ্ছে আমার সিপ ক্ষার বা সিপ বেস। কতগুলো বুয়েটে আসছিল, একটা আসছিল হচ্ছে হেমি অ্যাসিটাল, হেমি, ঢাকা ইউনিভার্সিটি রিটেনেও এটা আসতে পারে, হেমি অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল। আরো কিছু থাকে হেমি কিটাল,
তা হেমি অ্যাসিটালটা কেমন? একটা কার্বন, তার 4টা হাত থাকে না? 4টা হাতের একটাতে থাকবে অ্যালকাইল মূলক, একটাতে থাকবে হাইড্রোজেন, একটাতে থাকবে অ্যালকোক্সি মূলক, আরেকটাতে থাকবে অ্যালকোহল মূলক। এইটাই হচ্ছে হেমি অ্যাসিটাল। এটাই হচ্ছে হেমি অ্যাসিটাল। এখন এই জায়গায় যে তুমি হাইড্রোজেন দেখতেছো না, এই হাইড্রোজেনের পরিবর্তে যদি এখানে আরেকটা অ্যালকাইল মূলক আছে, এটাকে কিন্তু হেমি অ্যাসিটাল বলা যাবে না, এটাকে বলা হয় হেকিটাল। এটা দরকার নাই, এইটা দরকার। হেমি অ্যাসিটালটা কেমন এটা দরকার নাই, এই হেমি অ্যাসিটালটা কেমন এইটা একটু দরকার। অনেক নাম আছে। আবার যদি এইখানে অ্যালকোহল, এই অ্যালকোহল মূলকের পরিবর্তে যদি আবার একটা অ্যালকোক্সি মূলক আছে, তাকে বলা হয় শুধু অ্যাসিটাল। তাকে বলা হয় শুধু অ্যাসিটাল। আর যদি, আচ্ছা ওগুলো একটু দেখাই, না হলে পরবর্তীতে কনফিউশন হয়ে যাবে। কি বললাম, এখানে অ্যালকোক্সিমূলক, এখানে অ্যালকোক্সিমূলক, এখানে অ্যালকোহল, এখানে আর অ্যালকাইল হ্যালাইড, এখানে অ্যালকোক্সিমূলক, এখানে অ্যালকোক্সিমূলক, এইখানে যদি একটা হাইড্রোজেন থাকে। এইটা দেখো পার্থক্য আছে না? অ্যালকাইল মূলকের কিন্তু পার্থক্য। যদি একটাতে হাইড্রোজেন থাকে এটাকে বলা হয় অ্যাসিটাল। অ্যাসিটাল। এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় কিটাল। এটার নাম হচ্ছে কিটাল। এই হেমি কেন নাম হয় এটা জানো? এটা দেখো অর্ধেক আছে, এই জন্য এটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। অ্যাসিটালের সাথে কি ছিল? অ্যাসিটালের সাথে মিল আছে না, শুধু এই জায়গাটাতে ওই যুক্ত হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। আর এটা হচ্ছে অ্যাসিটাল। অ্যাসিটালের একটা ওয়েজ নাই এগুলা। হেমি অ্যাসিটাল গেল। এই হেমি অ্যাসিটাল কিভাবে তৈরি হতে পারে? এই যে হেমি অ্যাসিটালটা, বলো তো কিভাবে তৈরি হতে পারে? দেখো, আমরা বিক্রিয়া দেখতে পারি হেমি অ্যাসিটাল কিভাবে তৈরি হয়। আমরা তৈরি করতে পারি। তোমার কার্বক্সিলিক, এই কি বলে এটা, কার্বনিল কম্পাউন্ড বা কার্বনিল যে গ্রুপটা আছে এটার সাথে অ্যালকোহল বিক্রিয়া করলেই হেমি অ্যাসিটাল পাওয়া যায়। আমরা বইয়ের ভিতরেই পাবো এটা, এই জন্য এটা আমি বললাম। দেখো, COR মানে কি, এটা কি কীটনমূলক, আর এখানে দেখো অ্যালকোহল মূলক, এই দুইটা আছে। এই জন্য এখানে এইটা আমার স্পেশালি জানতে হবে। আচ্ছা, তাহলে এগুলা গেল হেমি অ্যাসিটাল। আরেকটা জিনিস আমি একটু আগে দেখাইছিলাম চক করে, ইপোক্সি বা ইপোক্সাইট, ইপোক্সি বা ইপোক্সাইট, এটা কি? সহজ কথা, চক্রে যদি ইথার থাকে, চক্রে যদি ইথারমূলক দেখো সেটাকেই বলা হবে ইপোক্সাইট। যেমন এটা কিন্তু আমরা শ্রেণী বিভাগেও আলোচনা করছিলাম। সে চক্র তুমি নিজে যদি আবিষ্কারও করো, নিজে তো আবিষ্কার করা যাবে না, মানে নিজেও যদি তৈরি করো সেটাও বলা যাবে। এইগুলা দেখো, এখানে দেখো চক্রে কিন্তু ইথার আছে, এটাও ইপোক্সিমূলক। আবার যদি তুমি এরকম বলো, যে কোনো জায়গায় যদি আসে তখন এটা বলতে হবে। এই ইপোক্সিটা দেখো, আর বেশি দরকার নাই। ইপোক্সির পরে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ল্যাকটাম। ল্যাকটাম নামগুলো একটু বিদঘুটে, কিন্তু কিছু করার নাই, মনে রাখতে হবে। ল্যাকটামটা হচ্ছে দিয়ে মনে রাখো, এখানে অ্যামাইড মূলক থাকবে। কোথায় থাকবে? চক্রে অ্যামাইড মূলক থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো ল্যাকটাম। চক্রে অ্যামাইড মূলক। অ্যামাইড মূলকের সংকেত তো মনে আছে, বন্ড CONH2। এটা খেয়াল করবা আসে কিনা, বন্ড CONH2। তা যদি এরকম ভাবে থাকে, অ্যামাইড মূলকটা সরাসরি যদি না থেকে এরকম আকারে থাকে,
ধরো এখানে সি ডাবল বন্ড ও, এখানে নাইট্রোজেন বন্ড এইচ, এইটা কিন্তু CONH2 না, তা এটাকে বলা হয় ক্যাপ্রোল্যাকটাম। এটা দরকার নাই, দরকার নাই এমনি বললাম, এটা দরকার নাই। একটু খেয়াল করবা ল্যাকটাম দিছে নাকি ল্যাকটোম দিছে, পার্থক্য আছে কিন্তু। ল্যাকটাম এবং ল্যাকটোম, ল্যাকটাম এবং ল্যাকটোম, ল্যাকটোমটা কি, যদি অ্যাসিটেট মূলকটা চক্রে থাকে, অ্যাসিটেট মূলক মানে ওই যে এস্টার অ্যাসিটেট মূলক, অ্যাসিটেট মূলক যদি চক্রে থাকে, তো অ্যাসিটেট মূলকটা কি, এই তোমার এস্টারের বলো বা অ্যাসিড অ্যানহাইড্রেটের বলো কার্বক্সিলিক অ্যাসিডের বলো, এইটা যদি তোমার চক্রে থাকে, তা এই একই জিনিস এইখানে NH এর পরিবর্তে যদি তোমার এরকম থাকে, এটাকে বলা হবে কি ক্যাপ্রোল্যাকটোম। আগে ছিল ক্যাপ্রোল্যাকটাম, এটাকে বলা হবে ক্যাপ্রোল্যাকটোম, এটাকে বলা হয় ক্যাপ্রোল্যাকটোম। বুয়েট 14-15 একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে ইনামিনের সংকেত কি, কিটিনের সংকেত কি, আইসোথায়োসায়ানেটের সংকেত কি। এটা আগেই দেখাইছিলাম কিন্তু এই জন্য এখানে আমি এটা লিখি না, এটা তো স্পেশালের মধ্যে নিই নাই। আইসোথায়োসায়ানেট, এটার সংকেত কি, ল্যাকটাম এবং হেমিঅ্যাসিটালের সংকেত কি, এই পাঁচটা আসছিল, ল্যাকটাম ও হেমিঅ্যাসিটাল। তাহলে এগুলো প্র্যাকটিস করে ফেলবা।